দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ঘরে ঘরে জ্বর দেখা যাচ্ছে এবং ছোট থেকে বড় সব বয়সীর মানুষ এতে আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই ধরে নিচ্ছেন যে জ্বর হলে আসলে সিজনাল ফ্লু, এবং সাথে সাথে কিন্তু অনেকেই অজান্তে শরীরে বাসা বাঁধছে ডেঙ্গু ভাইরাস, এবং বর্ষা এলেই কিন্তু মশার উৎপাতও বেড়ে যায়। সেই সাথে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপটা সেটাও আমাদের মনে একটা বাড়তি বিভ্রান্তির সৃষ্টি করে। সাধারণ ফ্লু, ভাইরাল ফিভার না ডেঙ্গু, এ নিয়ে কিন্তু আমরা একটা কনফিউশনে ভুগি দেখা যাচ্ছে। উপসর্গ অনেকটাই মিলে যায় কিন্তু চিকিৎসার ধরনটা কিন্তু ভিন্ন হয়ে থাকে, এবং এসব নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে মেজর ডাক্তার খসরুল সামাদ, ঔষধ বিশেষজ্ঞ এবং কলামিস্ট আমাদের সাথে উপস্থিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম আসলে নানাবিধ সন্দেহের মধ্যে এই সময়টা আমরা বাস করছি। যেমন ঘরে ঘরেই ফ্লু দেখা যাচ্ছে, জ্বরের প্রকোপে ভুগছেন অনেকেই, ডেঙ্গু আছে সাথে, এবং করোনারও একটা ভয় আমাদের মধ্যে আছে। সবকিছু মিলেই ফ্লু আর ডেঙ্গুর উপসর্গে যে মিল আছে, একজন সাধারণ মানুষ আসলে কিভাবে পার্থক্য করবে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন খুবই যথাযথ। দেখেন, দুইটাই আসলে মূলত ভাইরাস বাহিত অসুখ। তো সঙ্গত কারণেই একই পরিবার থেকে যারা আসে তাদের কিছু মিল কিছু অমিল তো থাকবেই। মিলের প্রশ্নটা আগে বলি, যে কারণে কনফিউশনটা ক্রিয়েট হয়। সেটা হলো দুটো জ্বর। সাধারণত ডেঙ্গুর যে প্রোটোটাইপ, এইগুলি হয়তো সময়ের বিবর্তনে, আমরা একটা শব্দ শুনেছি মিউটেশন, ফলে অলরেডি এটা 4টা ভ্যারাইটির কথা আমরা শুনেছি, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এবং এর লক্ষণগুলি একটু একটু হলেও কিছু তো পার্থক্য থাকবেই, সেটি স্বাভাবিক। কিন্তু তারপর একটা ফ্ল্যাট রেটে একটা থাম রুল করে আমরা এটাকে বলবার চেষ্টা করছি। এই ক্ষেত্রে অর্থাৎ ডেঙ্গুর ক্ষেত্রে জ্বরটা অনেক বেশি হবে, 104 পর্যন্ত জ্বর হতে পারে। শরীর ব্যথার কথা দুটোতেই বলা আছে, কিন্তু শরীর ব্যথাতে ডেঙ্গুর ক্ষেত্রে এত বেশি ব্যথা হয়, একটা উপমা বলা হয় যে একটা বস্তার ভেতর কাউকে বেঁধে যদি মারা হয় তাহলে উনি যেরকম তার সারা শরীরটি ব্যথা করবে, সেটি হলো ডেঙ্গুর লক্ষণ। আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো চোখে ব্যথা, চোখের পিছনে ব্যথা, আমরা বলি রেট্রোবালবার পেইন, মাথা ব্যথা হতে পারে। আর যদি চামড়ার নিচে যদি কোনো ফুসকুড়ি ওঠে, অথবা যে কোনো ছিদ্র, নাক, মুখ বা অন্যান্য মলদ্বার বা অন্যান্য যে সমস্ত অঙ্গ আছে সেখান থেকে আসে, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে এটা ডেঙ্গু অথবা ডেঙ্গু নয়। তবে আমার কাছে যেটা মানে মূল মেসেজটা এই গণমাধ্যম দিয়ে, এটিএন দিয়ে আমরা দিতে চাই, সেটা হলো এই স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে রুগীর এন্ডে আমরা যারা কষ্ট পাচ্ছি, ডাক্তার নই, তারা যেন না নেয়। এইখানে যখন তাদের কাছে কোনো রকম জ্বর এই সময়কালে, এবং যেটা সব জিওগ্রাফিক্যাল তো আমরা প্রণ বলছি না, মূলত ঢাকা বলছি, তাহলে যেটা যেই এলাকাতে ভৌগোলিকভাবে নির্ধারিত সেই এলাকায় যদি জ্বর হয় এই সময়কালে, আমরা বলছি দ্রুততম সময়ে এই ব্যাখ্যা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, প্রাথমিক উপসর্গ দেখে আসলে কোন সময়টায় রোগী বুঝবেন? তাহলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে এই সময়টায় আসলে রোগী হাসপাতালে ভর্তি হবেন। ডেঙ্গু এবং ফ্লু একসাথে যদি হয়, রোগীর অবস্থা আসলে কতটা জটিল হতে পারে বলে মনে হয়? জি দেখুন, এই ডেঙ্গু আর ফ্লু আবার বলছি আর কি, এই দুটোকে আসলে খুব পার্থক্য করাটা কঠিন। ডেঙ্গুর কিছু লক্ষণ আমরা বলেছি, বরং পরীক্ষা নিরীক্ষার প্রশ্নটি আসতে পারে। আসলে আদতে পরীক্ষা হতে হবে কি হতে হবে না, এইটা ডাক্তারের সিদ্ধান্ত হতে পারে। তা আমি তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে কোনো কারণে ডাক্তারের কাছে পৌঁছানো জটিল অথবা অসম্ভব হতে পারে, সেক্ষেত্রে ডেঙ্গু পরীক্ষাটি করে নেওয়া যেতে পারে। এখন ডেঙ্গু পরীক্ষা সুলভ এবং অল্প মূল্যে এবং সহজেই সব কিছু পাওয়া যায়। তারপর যেহেতু গণমাধ্যম, তারপর নামটার সাথে অ্যাটলিস্ট আমরা পরিচিত থাকি। আমরা একটাকে বলছি NS1। সাধারণত ডেঙ্গুর যদি প্রথম 3 দিন হয়, আমি আবারও বলছি প্রথম 3 দিনের ভেতরে NS1 পজিটিভ হওয়ার কথা। কিন্তু প্রথম 3 দিনেই আমাদের কাছে পরীক্ষা সব সময় হয় না। হয়তো রোগী চাচ্ছে না কাল যাব, জ্বর তো সাধারণ জ্বর তো কিছুই না, ওনারা সিদ্ধান্ত নিতে পারেন না। সেই ক্ষেত্রে 4র্থ দিন এবং তারপর অন্তত 7 দিন যদি হয়, তাহলে পরে আমরা আইজি ইমিউনোগ্লোবিনটা দেখবো, IgG, IgM। এটার অর্থ কি আমাদের দরকার নেই, আমি বলতে চাচ্ছি এই দুটো পরীক্ষা অত্যন্ত দরকার। আর সময়কালে এই দুটো নেগেটিভ হচ্ছে, কিন্তু তার ডেঙ্গু এই জটিলতা এড়ানোর জন্য আরেকটা আমরা পরীক্ষার কথা খুবই বলছি, সেটা হচ্ছে হেমাটোক্রিট। আমি আবার তো একটা প্রশ্ন তৈরি করে দিলাম, তাহলে হেমাটোক্রিটটা কি?
আমরা কম বেশি জানি যে রক্তের ভেতরে দুটো উপাদান আছে, একটা তার কোষীয় অংশ আর একটা তার জলীয় অংশ। এই সময় একটা ভয়ঙ্কর একটা ঘটনা কোনো কোনো ক্ষেত্রে ঘটে। স্যার, আমরা এর আগে ফ্লু এবং ডেঙ্গুর পার্থক্য নিয়ে কথা বলছিলাম, চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে ফ্লু ভ্যাকসিন আমরা বছরে একবার নেই, ডেঙ্গুর ক্ষেত্রেও কি ভবিষ্যতে এমন টিকা কার্যকর হবে কিনা? জি ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক। দেখেন, ফ্লু টিকা অত্যন্ত এক্সপেন্সিভ। আমরা নিশ্চয়ই এখান থেকে প্রত্যাশা করব যে এটা আমরা যেন আমাদের সুলভ মূল্যে এটা কিনতে পারি বা দিতে পারি। যেমন আমরা ভ্যাকসিন, করোনার মতো ভ্যাকসিন যেখানে $78 দাম ছিল সেটাকে আমরা দিতে পেরেছি, গেল। এইবার হচ্ছে আসল যেটা, সেটা হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন। আমরা এখানে একটা তথ্য দিতে চাই, ডেঙ্গু ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হওয়ার কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইত্যবসরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিয়েছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। ওনারা স্বীকৃতি দিলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব, অর্থাৎ বাণিজ্যকরণ। যেন এটা আমরা অ্যান্টিসিপেটেড পেশেন্ট লোড নিব, যেটা কতটুকু আছে এটা সারা দেশে দেওয়ার দরকার নাই, যেটা মূলত ভেক্টর প্রন এলাকা, মশা যেখানে বেশি আছে সেখানে দিব। আর আমরা এই দাবার ক্ষেত্রে ডাটা দরকার, তো কাকে কাকে দিব। মজা হলো ওই যে আমরা কোভিডের সময় সব ডাটা আমাদের থেকে গেছে, কত রুগী কোনখানে থাকে, এটাকে নির্ভর করে আমরা দিতে পারলে অনেকটাই আমাদের সহনীয়ভাবে চলে আসবে। আচ্ছা, এই বিষয়ে আমরা আরও কথা বলবো আপনার সাথে। দর্শক, আমাদের সময় হয়ে গেছে একটা বিরতির, এবার হ্যাপেনিং পয়েন্টে আছি, একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে, কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকে হ্যাপেনিং পয়েন্টে আপনারা দেখছেন যে ফ্লু না ডেঙ্গু, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। স্যার, আমরা বিরতিতে যাবার এক মুহূর্তে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম এবং চিকিৎসা পদ্ধতি নিয়েও কথা বলছিলাম। ফ্লু এবং ডেঙ্গু এই সময়টা যদি একসাথে প্রকোপ বেড়ে যায়, সেক্ষেত্রে হাসপাতালগুলো আসলে কেমন প্রস্তুতি নিয়ে রাখবে? জি ধন্যবাদ। দেখেন, এই ডেঙ্গুটা তো একটা সিজনাল, তো আমরা কিছু ডেঙ্গুকে আলাদা করে হাসপাতালটা বেড রেখে দিলাম, তাহলে সারা বছর কি আমি ডেকটা ফেলে রাখবো? এটা তো আমাদের পক্ষে পসিবল না। তাহলে আমাকে যেটা করতে হবে যে আগের থেকে একটা অ্যান্টিসিপেটেড পেশেন্ট লোড বের করতে হবে, যে কতটা রোগী হতে পারে। এটা বের করা খুব বেশি কঠিন না। বিগত 5 বছরের যদি আমরা গড় করি যে এই সময়টাতে ডেঙ্গুর পিক বাড়ে, তাহলে মোটামুটি আমরা কাছাকাছি যেতে পারি। তাহলে আগের থেকে এটাকে আবার ডেঙ্গু বেজ এটা করার আমরা চেষ্টা করতে পারি, এটা সম্ভব। আবার কিছু হাসপাতাল আছে যেগুলি কোভিড ডেজিগনেটেড করা ছিল, তো কোভিড তো চলে গেছে, তাহলে সেইগুলিকেও আমরা ডেঙ্গুর সাথে সমন্বিতভাবে এইগুলি পরিবর্তন করতে পারি। এবং এই প্রক্রিয়াটা চলমান আছে, এবং যতই রোগী বাড়ছে ততই আমরা অন্যান্যগুলিকে ডেঙ্গুর রোগী আমরা করতে পারি। কিন্তু নিঃসন্দেহে একটা হার্টের রোগীকে আমি বলতে পারি না তুমি সরো, আমি আরেকটা ডেঙ্গু রোগী আসছে। সেই রকম আমাদেরকে দূরদর্শী চিন্তাটাও করতে হবে। আচ্ছা, প্রাইভেট এবং সরকারি স্বাস্থ্যসেবায় আসলে কোনটি এসব রোগে বেশি কার্যকর এবং কেন সেটা? জি, এটা কোনো কারো বিকল্প না, দুটো পরিপূরক। আমি বাংলাদেশের ট্যাক্স পেয়ার, এখানে 16 কোটি মানুষ আছে আমাদের বা বেশি আছি, আমরা 16 কোটি মানুষের ট্যাক্স পেয়ার। এই হাসপাতালটি তার পয়সা দিয়ে হয়েছে, সুতরাং নৈতিকভাবে উনি যদি আন্ডার প্রিভিলেজ হন, আক্ষরিক অর্থে উনি যদি ভিক্ষুক হন বা উনি যে পেশাতে থাকুক না কেন, ওনার সম অধিকার আছে এই হাসপাতালে। সুতরাং সরকারি হাসপাতালগুলিতে কোনো ক্রমে কোনো রকম প্রায়োরিটাইজ করার কোনো অবকাশ নাই। যিনি রোগী প্রায়োরিটাইজ হতে পারে, যিনি সবচেয়ে খারাপ তাকে আগে অগ্রগণ্যভাবে ভর্তি করতে হবে। আইসিইউ দরকার হলে সবচেয়ে যিনি খারাপ অর্থাৎ রোগী হিসাবে তাকে ওনাকে আইসিইউ বা দিতে হবে। এইখানে তার সামাজিক অবস্থান, রাজনৈতিক বিবেচনা, প্রশাসনিক কোনো কিছু করার অবকাশ নাই। এবার আসা যাক বেসরকারি হাসপাতালে। এটাকে আমি সমর্থন করি এই জন্য যে যারা অ্যাফোর্ড করতে পারে তারা নাহলে বিদেশে চলে যাবে। তো সুতরাং এটা সীমিত মাত্রায় বা একটা অবজারভেশনে এটা রাখা যেতে পারে, অন্তত আমাদের বিদেশে যাওয়া রোগী থেকে আমরা যেন এটাকে ঠেকিয়ে বাংলাদেশে রাখতে পারি। আচ্ছা স্যার, স্বাস্থ্যসেবা বাজেট প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই যে স্বাস্থ্য খাতে বাজেট নজরদারিতে কি কোনো ঘাটতি আছে এসব রোগ মোকাবেলার প্রতিবন্ধকতা হিসেবে? নিঃসন্দেহেই ঘাটতি আছে, এবং আমি খুবই দৃঢ়ভাবে বলতে চাই এই ঘাটতিগুলি মেকআপ করা দরকার। এবং এই জাতীয় আগামী দিনে আমরা জানি না যে কোভিডের মতো নতুন কোনো অসুখ আসবে কি না, সুতরাং সেটাকে বিবেচনা নিতে হবে। 2, হাসপাতালে যে ওষুধগুলি সরকারি হাসপাতালে দেওয়া হয় সেটি 3 দিন 5 দিন বা 7 দিনের দেওয়া হয়। একটা প্রেশার অথবা ডায়াবেটিসের রোগী তার সারা জীবন চলে। তো ওই যে আন্ডার প্রিভিলেজ আমাদের কোনো গরিব ভাই গরিব বোন আসলেন, তাকে আমি 7 দিনে ওষুধ দিব, এটা কখনোই প্রত্যাশিত না। উনি সারা জীবন ধরে ওষুধ খান। সুতরাং এটা আমাদেরকে পরিষ্কার হতে হবে, এবং অন্তত স্বাস্থ্য খাতে এই সমস্ত বিবেচনাগুলি নিয়ে আমাদেরকে স্বাস্থ্য খাতকে
বাজেটটাকে আরও হালনাগাদ যুগোপযোগী এবং একেবারে স্পেসিফিক্যালি আমাদের কাছে দৃশ্যমান হতে হবে, ব্যাখ্যা যেন বলে দেওয়া হয় এটা ওষুধ, অপারেশন, এটা মেশিন, এটা গবেষণা, এটা শিক্ষা, যেই সমস্ত স্বাস্থ্য খাত একটা সমন্বিত বিষয় এবং প্রাইমারি লেভেল গ্রামে, সেকেন্ডারি লেভেল উপজেলায়, রাজধানীতে, টারশিয়ারি, এই সমস্তগুলিকেও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আচ্ছা, আপনার কাছ থেকে প্রশ্ন রাখতে চাই যে ভ্রান্ত তথ্য এবং আতঙ্ক, এই দুটো জিনিস আসলে এই যে রোগগুলো সেটা পরিস্থিতি কতটা খারাপ করতে পারে? জি, খুবই সুন্দর বলেছেন। ভ্রান্ত ধারণা এরকম একটা কথাবার্তা চলে যে পেঁপের রস, গাছের আঠা, এইগুলি প্লাটলেট বৃদ্ধিতে প্রথম কথা 100% কোনো তথ্যপাত্য নাই বৈজ্ঞানিকভাবে যে এটাকে কোনো প্রমাণ করার। তাহলে পারে এই সমস্ত করে আরো জটিলতা হয়। দুই, ওষুধ খাওয়ার একটা প্রবণতা থাকে ডাক্তার কাছে আগে, যে ব্যথা হচ্ছে তো তাহলে ব্যথার ওষুধ যেগুলি, অনেকে সেটা জানেন, অ্যাসপিরিন বা ওই জাতীয়, হ্যাঁ, এটা খাওয়ারও কোনো অবকাশ নাই। অ্যাসপিরিন খাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, রক্ত ভেঙে যেতে পারে, প্লেটলেট ভেঙে যেতে পারে। আর একটা কথা আপনি উচ্চারণ করেছেন সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা তো হচ্ছে ভাইরাস, তাহলে ব্যাকটেরিয়া আর ভাইরাস সম্পূর্ণ দুটি তার গঠন। সুতরাং অ্যান্টিবায়োটিক কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়ার উপর। সুতরাং ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু অনেকেই অ্যান্টিবায়োটিক, এটা আরো ফলে হবে কি ড্রাগ ইনডিউস কিছু জটিলতা হবে, অর্থাৎ ওষুধের কারণে কিছু জটিলতা হবে, অন্তত রুচিমন্দা দেখা দিবে। তার তো আগে থেকে রুচিমন্দা ছিল, এই অসুখটা তাকে আরো রুচিমন্দা করেছে, ফলে উনি খেতে পারবেন না, বমি ভাব আসবে, ইত্যাদি জটিলতা হতে পারে। আচ্ছা, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসলে বিজ্ঞান ভিত্তিক কোনো সমাধান বা নতুন কোনো উদ্ভাবন তৈরি হয়েছে কিনা? জি, ওই নবকুমারকে জিজ্ঞেস করেছিল, পথিক তুমি কি পথ হারাইয়াছো, বঙ্কিমচন্দ্রের এইটা একটা খুব বড় একটা মিথ আমাদের এটা চলে। আমরা মনে হচ্ছে যে আমরা পথ হারিয়েছি। আমি কখনো এটা মনে করি না। এটার যে মূল সমস্যাটা হচ্ছে এটা কি বিদেশে, ইউরোপ আমেরিকারা আমাদের কোনো অর্থায়ন করে না কেন? ওদের দেশে মশা নাই। কিন্তু কোভিড যখন এসেছিল আমরা দেখছি 1 বছরের ভিতরে কোভিডের ভ্যাকসিনটা চলে এসেছিল। তাহলে এই যে ভ্যাকসিনটা, এটা অত্যন্ত কার্যকরী হবে বলে আমার আশাবাদ। সুতরাং এই কার্যকরী হওয়ার জন্য পর্যাপ্ত অর্থ, প্রযুক্তি, লাক্সই বিজ্ঞানী এবং আন্তদেশীয় এটা একটা যদি আমরা সমন্বিত পদক্ষেপ নিতে পারি, তাহলে পারেই এটা খুব দ্রুতভাবে ভ্যাকসিনটাকে আমরা বাজারে আনতে পারি এবং এটা দেওয়ার মাধ্যম দিয়ে এটা সহনীয় মাত্রায় আমরা আনতে পারি। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে আমরা হাসপাতালগুলোর প্রস্তুতির কথা বলছিলাম, সেখানে যদি বলি যে হাসপাতালে শয্যার অভাব বা প্লাটিলেট সংকট মোকাবেলায় সরকার আসলে কতটা প্রস্তুত বলে আপনার মনে হয়? জি, দুটো কথা। একটা হচ্ছে প্লেটিলেট, এটা একটা মিথের পর্যায়ে গেছে, রোগী কিছু না হলে আগে বলে প্লেটিলেট বলে। এটা অত্যন্ত একটা টেকনিক্যাল জিনিস। 100টা রোগীর ভেতরে হয়তো 95 জনের কোনো প্লেটিলেট লাগে না। আবার আমি বলছি 100 জনের 95 লাগে না, থাকে 5%। সেটাও লাগবে কি না সেটা হচ্ছে চিকিৎসকরা অনেক জটিলতার মাধ্যম দিয়ে এটাকে বের করেন। সুতরাং আগের থেকেই প্লেটলেট করে ভীত হওয়ার কোনোই দরকার নাই। যদি আপনি করতেই যেটা চান, রোগীর রক্ত গ্রুপটা জেনে আপনার ডোনার আপনি রেডি করে রাখতে পারেন, যদি দরকার হয় তাহলে চিকিৎসক বলবেন। আমি প্লেটের সম্বন্ধে একটু প্রাসঙ্গিক কথা বলি। প্লেটের সংখ্যা হচ্ছে প্রায় 4.5 লাখ থেকে এটা হতে পারে, এটা কমতে পারে, কিন্তু আবার এটা শরীর আবার তৈরি করে দেয়। এটা চলমান প্রক্রিয়া। 7 দিন ওর লাইফ স্প্যান, 7 দিনের মধ্যে সে মারা যাবে। তাতে কোনো না প্রতিদিনই সে মারা যাচ্ছে, সমানভাবে তৈরি হচ্ছে, ফলে কোনো ঘাটতি হচ্ছে না। কিন্তু এইটা ক্ষেত্রে ঘাটতি হতে পারে, খুবই সামান্য। আমি বলেছি যে সেটাও আবার শরীর মোকাবেলা করতে পারে। আচ্ছা, এই সচেতনতা বৃদ্ধিতে আসলে গণমাধ্যমের ভূমিকা আপনি কেমন দেখতে পাচ্ছেন, যদি একটু ছোট করে বলেন? জি, দেখেন, এটা গণমাধ্যম, এটা সরাসরি হয়তো হাজার হাজার লাখ লাখ দেশের বাইরে বাঙালিরা বাংলা ভাষা দেখছে। সবচেয়ে বড় কথা ইউটিউবে থেকে যাচ্ছে। তো এটা তো একটা মেসেজ। সবার পক্ষে সবসময় ডাক্তারের কাছে যাওয়াটা, হয়তো আমাদের মা বোনেরা আছে, অর্থের ব্যাপার আছে, যাওয়া সম্ভব না। সুতরাং এই গণমাধ্যম অত্যন্ত সংবেদনশীলভাবে যে কতগুলি মিথ্যা ভুল, ওষুধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক লাগবে, পেঁপের রস লাগবে, হলে পারেই হচ্ছে যে ডেঙ্গু হলে পরে মৃত্যু অবধারিত, ডেঙ্গু হলে হাসপাতাল ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, অসংখ্য ভুল মিথ, ভুল তথ্য আমাদের মাথার ভিতরে ডিপ সিটেড হয়ে আছে। তো এইগুলি আমরা কিছুটা হলো বলবার চেষ্টা করেছি যে এগুলি সবগুলি ভুল ধারণা। ডেঙ্গু একটি স্বাভাবিক প্রক্রিয়া, সহনীয় একটা অসুখ। বাসাতেই 90% রোগী ভালো হয়ে যায়, নিরাময় সম্ভব, এবং একটু টুকটাক ডাক্তারের সাথে সংযোগ রাখলে পারেই আমরা আশা করি এটা মৃত্যু থেকে আমরা অনেক দূরে এগিয়ে আসতে পারব। অবশ্যই আমরা বুঝতে পেরেছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানের পথে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, সর্বোপরি দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ফ্লু না ডেঙ্গু প্রসঙ্গে, এবং এ নিয়ে আমাদের আজকের অতিথি বলছিলেন যে প্রাথমিক যে উপসর্গগুলো আছে সেগুলো নিশ্চিত হয়ে নিশ্চয়ই আপনারা হাসপাতালে কোন সময়টায় সবচেয়ে প্রথমে যাওয়া প্রয়োজন সেটা আপনারা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আজকে এই ছিল হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন।